তোর কি এই রকেট ঠিক করার যোগ্যতা আছে? তুই কি জানিস এই রকেট ৫,০০০ কোটির? যদি এই রকেট ঠিক না হয় তবে আমি বরবাদ হয়ে যাব। যদি তুই এই রকেটটি ঠিক করে দিতে পারিস তবে আমি তোকে ৫০ কোটি দেব। সমুদ্র থেকে আসা নোনা হাওয়া সেই বস্তিতে এক অদ্ভুত স্যাঁতসেঁতে ভাব তৈরি করছিল। টিনের চাল থেকে টুপটুপ করে পড়ছে জল, বিদ্যুতের ঝুলন্ত তার, আর মাঝখানে একটা অগোছালো মাঠ। এই মাঠের ধারেই একটা পুরনো সিমেন্টের পাইপের ভেতরে ১৫ বছরের এক ছেলে থাকত। নাম তার আরিয়ান। লোকে তাকে নামে কম, কাজ দিয়ে বেশি চিনত। সে ছিল ভাঙারি কুড়োনো এক ছেলে। আরিয়ান রোজ সূর্য ওঠার আগে উঠত। তার মা ৩ বছর আগে মারা গিয়েছেন, আর বাবার কোনো খোঁজ ছিল না। যা ছিল ওই বস্তিই ছিল, ওই পাইপ, ওই বস্তা, যাতে সে সারা দিনের ভাঙারি ভরত। ভাঙা পাখা, জ্বলে যাওয়া তার, ফেলে দেওয়া সার্কিট বোর্ড, ঘষা খাওয়া ব্যাটারি। বাকি বাচ্চাদের কাছে এগুলো ছিল আবর্জনা, কিন্তু আরিয়ানের কাছে এগুলো ছিল বই। সে প্রতিটি জিনিস খুলে দেখত, বোঝার চেষ্টা করত যে এগুলো চলে কিভাবে আর বন্ধ কেন হলো। বস্তির ঠিক পেছনেই ছিল এক উঁচু পাঁচিল। পাঁচিলের ওপারেই ছিল নীলগিরির সবথেকে বড় লঞ্চ কমপ্লেক্স। সেখানে প্রায়ই সাদা কোট পরা মানুষদের আসা যাওয়া করতে দেখা যেত। বিশাল রকেটগুলো যখন ট্রলিতে করে যেত, আরিয়ান ঘণ্টার পর ঘণ্টা ওই পাঁচিলের ধারে দাঁড়িয়ে থাকত। সে রকেটের নাম জানত না, কিন্তু এটুকু জানত যে যখন মাটি কাঁপে আর আকাশ গর্জে ওঠে, তখন বড় কিছু একটা ওপরে যাচ্ছে। সেদিন পরিবেশটা অন্যরকম ছিল। সকাল থেকেই হেলিকপ্টার ঘুরছিল, নিরাপত্তা বাড়ানো হয়েছিল। বস্তিতেও চর্চা চলছিল যে আজ কোনো খুব দামি রকেট লঞ্চ হতে যাচ্ছে। কেউ বলছিল ৫,০০০ কোটির। আরিয়ান টাকার মানে ঠিক করে বুঝত না, কিন্তু এটুকু জানত যে ৫,০০০ কোটি মানে অনেক বেশি। সে রোজকার মতো ভাঙাড়ি কুড়োতে কুড়োতে লঞ্চ কমপ্লেক্সের পেছনের অংশে পৌঁছে গেল। সেখানে প্রায়ই কিছু পুরনো ইলেকট্রনিক জিনিস ফেলা হতো। আজও এক বিশাল স্তূপ পড়েছিল। আরিয়ানের চোখ চকচক করে উঠল। সে বস্তা খুলে জিনিস বাঁচতে শুরু করল। হঠাৎ তার নজর গেল এক জ্বলে যাওয়া কন্ট্রোল মডিউলের ওপর। আধা ভাঙা হলেও ভেতরের সার্কিটগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। আরিয়ান সেটা তুলল, ধুলো ঝাড়ল, আর সেখানেই বসে দেখতে লাগল। তার আঙুলগুলো নিজে থেকেই ট্র্যাক খুঁজতে লাগল, কোন পার্ট কোথায় যায়, কোন লাইন কার সাথে জোড়ে। তখনই মাটির নিচ থেকে এক হালকা কম্পন অনুভূত হল। তারপর দ্বিতীয়বার, তারপর তৃতীয়বার। আরিয়ান চমকে উঠল। এখনও তো লঞ্চের সময় হয়নি, সে নিজেকে বলল। সে এটা এই কারণে জানত, কারণ গত কয়েকটি লঞ্চে সে এই একই প্যাটার্ন দেখেছিল। এই কম্পন লঞ্চের ঠিক আগে হতো না। সে পাঁচিলের দিকে কান পাতল। ভেতর থেকে শোরগোল আসছিল, দৌড়ানোর শব্দ, চিৎকার, অ্যালার্মের হালকা আওয়াজ। আরিয়ানের কিছু একটা গণ্ডগোল মনে হলো। সে আবার কন্ট্রোল মডিউলের দিকে তাকালো। হঠাৎ সে সার্কিটে এক অদ্ভুত জিনিস দেখল। এক জায়গায় পাওয়ার ফ্লো উল্টো দিকে যাচ্ছিল, যেন কেউ রাস্তা বদলে দিয়েছে। তার নিঃশ্বাস দ্রুত হয়ে এলো। যদি এখানে কারেন্ট উল্টো দিকে যায়, সে বিড়বিড় করে বলল, তবে পুরো সিস্টেম সেফটি মোডে আটকে যাবে আর লঞ্চ থেমে যাবে। সে মাথা তুলে পাঁচিলের ওপারে দেখল। সেখানে দাঁড়িয়েছিল সেই বিশাল রকেট, শান্ত, স্থির, কিন্তু যেন কোনো সিদ্ধান্তের অপেক্ষা করছে। আরিয়ান জানত না যে এটি শুধু একটি বাধা ছিল না। সে জানত না যে আগামী কয়েক ঘন্টায় দেশের নিঃশ্বাস এই লঞ্চের উপর টিকে থাকবে। আর সবথেকে বড় কথা, সে এটাও জানত না যে আজ ভাঙারি কুড়োতে কুড়োতে সে এমন এক জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে ৫,০০০ কোটির ফয়সালা হবে। কিন্তু একটা কথা সে পরিষ্কার বুঝে গিয়েছিল, কিছু একটা ভুল আছে, এবং যদি এখনই না শুধরানো হয় তবে বড় কোনো ক্ষতি হতে চলেছে। এখান থেকেই শুরু হয় সেই কাহিনী যেখানে এক ভাঙারি কুড়োনো ছেলে ইতিহাসের সবথেকে দামি রকেটের সামনে দাঁড়াতে চলেছিল। লঞ্চ কমপ্লেক্সের ভেতরে কন্ট্রোল রুম তখন কোনো তুফানের চেয়ে কম ছিল না। দেওয়াল জুড়ে থাকা স্ক্রিনগুলো লাল আর হলুদ সতর্ক বার্তায় ভরে গিয়েছিল। বিপ 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 অ্যালার্মের শব্দ অনবরত কানে বিচ্ছিল। মিশন ডিরেক্টর বিক্রম প্রতাপ নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিলেন। তার কপালে ঘামের বিন্দু পরিষ্কার দেখা যাচ্ছিল। এটা নিয়ে ৩ বার হলো তিনি রাগে আর আতঙ্কে বললেন, লঞ্চ সিকোয়েন্স নিজে থেকেই সেফটি মোডে কেন যাচ্ছে? এক তরুণ ইঞ্জিনিয়ার কাপা গলায় বলল, স্যার, ফুয়েল ঠিক আছে, থ্রাস্ট ঠিক আছে, সব কিছুই নর্মাল। সমস্যা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটে, কিন্তু সিস্টেম সেটা শনাক্তই করতে পারছে না। এই রকেট সাধারণ ছিল না। ৫,০০০ কোটি টাকা, ৬ বছরের পরিশ্রম, ৩টি দেশের জয়েন্ট পেলোড, আর পুরো দেশের নজর। বিক্রম প্রতাপ ঘড়ি দেখলেন। লঞ্চে এখন মাত্র ৯০ মিনিট। যদি ৩০ মিনিটের মধ্যে ফল্ট না পাওয়া যায়, তিনি ভারী গলায় বললেন, তবে লঞ্চ বাতিল করতে হবে, আর পরের উইন্ডো কমপক্ষে ৮ মাস পর। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। কেউ কিচ্ছু বলল না,
কিন্তু সবাই জানতো এর মানে কি, দেশের সবথেকে বড় ব্যর্থতা। ঠিক সেই সময় লঞ্চ কমপ্লেক্সের পেছনের গেটের কাছে এক সিকিউরিটি গার্ড ভাঙাড়ির স্তূপের কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে ধমক দিচ্ছিল। এই, এখানে কি করছিস? আরিয়ান চমকে উঠল। সাহেব, আমি রোজ এখান থেকেই ভাঙাড়ি তুলি, সে ভয়ে ভয়ে বলল। গার্ড তাকে তাড়িয়েই দিচ্ছিল, তখনই ভেতর থেকে এক টেকনিশিয়ান দৌড়াতে দৌড়াতে বেরিয়ে এলেন। তার হাতে সেই ভাঙা কন্ট্রোল মডিউলটি ছিল। এটা বেকার হয়ে গেছে, তিনি চিৎকার করে বললেন। স্পিয়ারটাও কাজ করছে না। আরিয়ানের নজর সেই মডিউলটির ওপর আটকে গেল, তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সাহেব, সে সাহস করে বলল, আপনি যদি কিছু মনে না করেন তবে আমি কি একবার দেখতে পারি? গার্ড হেসে ইশারা, ৫,০০০ কোটির রকেট তুই দেখবি। কিন্তু টেকনিশিয়ানের মুখে ক্লান্তি আর হার মানার ছাপ ছিল। তিনি বিরক্ত হয়ে মডিউলটি আরিয়ানের দিকে বাড়িয়ে দিলেন। নে দেখ, এমনিতেও আর কিছু বাকি নেই। আরিয়ান মাটিতে বসে পড়ল। সে মডিউলটি খুলল, তার আঙুলগুলো কাঁপছিল না। সে মন দিয়ে প্রতিটি ট্র্যাক, প্রতিটি কানেকশন দেখছিল। এটা কোনো ফল্ট নয়, সে ধীর গলায় বলল, এটা ডিজাইনের সংঘাত। টেকনিশিয়ান চমকে উঠলেন। কি আজে বাজে বকছিস? আরিয়ান একটি জ্বলে যাওয়া লাইনের দিকে ইশারা করল। এই লাইনটি ব্যাকআপ সিস্টেমের সাথে যুক্ত। যেমনই প্রাইম সিস্টেম স্টেবল হয়, এই লাইনটি উল্টো সিগন্যাল পাঠিয়ে দেয়। সিস্টেম ভাবে বিপদ আছে আর নিজেকে লক করে নেয়। টেকনিশিয়ানের চোখ বড় বড় হয়ে গেল। এটা তো ডকুমেন্টেশনেও নেই। আরিয়ান মাথা নিচু করে বলল, কারণ এই ত্রুটি মেশিনের নয়, মানুষের তাড়াহুড়োর কারণে হয়েছে। কেউ দুটো সেফটি লেয়ারকে একসাথে জুড়ে দিয়েছে। সেই টেকনিশিয়ান কোনো কথা না বলে ভেতরের দিকে দৌড়ে গেলেন, আর আরিয়ান সেখানেই বসে রইল। সে জানত না যে এইমাত্র সে সেই দরজায় কড়ানে গেছে যা শুধু ডিগ্রিধারীদের জন্য খোলে। কিন্তু এখন আর সময় নেই। কন্ট্রোল রুমের ভেতরে এই প্রথম কেউ বলল, ওই ছেলেটিকে ভেতরে নিয়ে এসো। আর এখান থেকেই কাহিনী এক বিপজ্জনক মোড় নিতে চলেছিল। আরিয়ানকে যখন কন্ট্রোল রুমের ভেতরে আনা হলো, তখন তার মনে হলো সে যেন অন্য কোনো গ্রহে চলে এসেছে। চারপাশে চকচকে স্ক্রিন, ছুটে চলা সংখ্যা, ইংরেজিতে লেখা শব্দ আর শত শত চোখ তাকে এমনভাবে দেখছিল যেন সে কোনো বড় ভুল। তার নোংরা পোশাক, ছেঁড়া চটি আর ধুলোমাখা মুখ সেই ঘরের শুভ্রতার সাথে একেবারেই মিলছিল না। এই কি সেই ছেলেটি? এক সিনিয়র সায়েন্টিস্ট কোনো রাগ ঢাক না করেই তাচ্ছিল্য করে বললেন। মিশন ডিরেক্টর বিক্রম প্রতাপ হাত তুলে সবাইকে চুপ করালেন। এই ছেলেটি কন্ট্রোল মডিউলে ব্যাকফ্লোর কথা বলেছে, তিনি বললেন। আর এখনো পর্যন্ত কোনো সিস্টেম এটা ধরতে পারেনি। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ভয় লাগছিল, কিন্তু তার চেয়ে বেশি চিন্তা হচ্ছিল সেই স্ক্রিন নিয়ে যেখানে বারবার লঞ্চ অ্যাবর্ট লেখাটা জ্বলছিল। তোমার নাম? বিক্রম প্রতাপ জিজ্ঞেস করলেন। আরিয়ান। সে ধীর গলায় বলল, পড়াশোনা? স্কুলে যাইনি স্যার। ঘরে কিছু মানুষ হেসে উঠলেন। এক ইঞ্জিনিয়ার বললেন, তবে তুমি কিভাবে বলতে পারো যে এটা ডিজাইনের ভুল? আরিয়ান প্রথমবার মাথা তুলে সবার দিকে তাকালো। কারণ স্যার, সে বলল, যখন দুটো মোটর একটা চাকাকেই উল্টো দিকে টানে তখন চাকা ঘোরে না, ভেঙে যায়। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। বিক্রম প্রতাপ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, তুমি বোর্ডে দেখাতে পারো? আরিয়ান ধীরে ধীরে ডিজিটাল বোর্ডের কাছে গেল। তার হাত কাঁপছিল না। সে একটা সাধারণ ডায়াগ্রাম বানালো। দুটো বক্স, মাঝখানে একটা তীর আর তারপর একটা উল্টো তীর। এটা প্রাইম কন্ট্রোল, সে বলল, আর এটা ব্যাকআপ। দুটোই ঠিক আছে, কিন্তু যেমনই থ্রাস্ট স্থির হয়, ব্যাকআপ ধরে নেয় যে সেন্সর ফেল করেছে আর সিস্টেম নিজেকে বন্ধ করে দেয়। এক সিনিয়র ইঞ্জিনিয়ার এগিয়ে এলেন। কিন্তু এটা তো মাত্র 0.02 সেকেন্ডের জন্য হয়। আরিয়ান মাথা নাড়ালো। রকেটের জন্য 0.02 সেকেন্ডও অনেক বেশি হয়। বিক্রম প্রতাপ তখনই বললেন, সিমুলেশন চালাও এখনই। কিবোর্ডে আঙ্গুল চলতে লাগল। স্ক্রিনে মডেল ঘুরতে লাগল। 10%, 35%, 68%। হঠাৎ স্ক্রিন থেমে গেল। ফল্ট আইডেন্টিফাইড, সিগন্যাল কনফ্লিক্ট। ঘরে কেউ নিঃশ্বাস ফেলল, কেউ চেয়ার চেপে ধরল। ও ঠিক ছিল, কেউ একজন বলল। কিন্তু খুশি বেশিক্ষণ স্থায়ী হল না। এক নতুন সতর্ক বার্তা ভেসে উঠল। টাইম রিকোয়ার্ড টু ফিক্স, 4 ঘন্টা। বিক্রম প্রতাপের মুখ কঠিন হয়ে গেল। 4 ঘন্টা নেই আমাদের কাছে, তিনি বললেন। লঞ্চ উইন্ডো 40 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। সবার নজর আরিয়ানের দিকে গেল। সে কিছু ভাবছিল, তারপর বলল,
যদি আমরা সিস্টেম না বদলে শুধু তাকে ধোঁকা দিই? মানে? বিক্রম প্রতাপ জিজ্ঞেস করলেন। আরিয়ান স্ক্রিনের দিকে ইশারা করে বলল, যদি ব্যাকআপ জানতেই না পারে যে বিপদ আছে, তবে সে লক করবে না। আমাদের শুধু সিগন্যালের রাস্তা বদলে দিতে হবে, কাটলে হবে না। এটা খুব ঝুঁকিপূর্ণ, এক বিজ্ঞানী বললেন। যদি ভুল হয় তবে রকেট এমনিতেও উড়বে না। আরিয়ান শান্ত গলায় বলল। ঘরে আবার নিস্তব্ধতা। বিক্রম প্রতাপ গভীর নিঃশ্বাস নিলেন। কতটা সময় লাগবে? 10 মিনিট, আরিয়ান বলল। যদি আমাকে অ্যাক্সেস দেওয়া হয়? ঘড়ির টিকটিক আওয়াজ এখন সবাই শুনতে পাচ্ছিল। এই সিদ্ধান্ত শুধু রকেটের ছিল না, এটা ছিল বিশ্বাসের। আর এবার প্রশ্ন এটা ছিল না যে আরিয়ান কে, প্রশ্ন এটা ছিল যে দেশ কি এক ভাঙাড়ি কুড়োনো ছেলের উপর ভরসা করবে? কন্ট্রোল রুমে এখন আর কোনো ফালতু আওয়াজ নেই, না বিতর্ক, না তাচ্ছিল্য। শুধু ঘড়ির টিকটিক আর স্ক্রিনে চলা কাউন্টডাউন। T-28 মিনিট। বিক্রম প্রতাপ টেকনিক্যাল চিফের দিকে তাকালেন। ওকে অ্যাক্সেস দাও, তিনি বললেন, কিন্তু প্রতিটি স্টেপ রেকর্ড হবে। এক মুহূর্তের জন্য কেউ বিরোধিতা করল না, হয়তো এই কারণে যে এখন আর হারানোর মতো কিছু বাকি নেই। আরিয়ানকে একটি খালি টার্মিনালের সামনে বসানো হলো। কিবোর্ড তার কাছে নতুন ছিল, কিন্তু লজিক নয়। সে চোখ বন্ধ করল, যেন মনে মনে কোনো ম্যাপ ঝালিয়ে নিচ্ছে। স্যার, সে বলল, আমার শুধু সিগন্যাল রুটিং ম্যানুয়ালটা চাই। এক ইঞ্জিনিয়ার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি পড়তে পারবে? আরিয়ান হালকা হাসল। আমি পড়ব না, আমি চিনে নেব। ফাইল খুলল, কোডের শত শত লাইন। আরিয়ান মাউস ছুল না, সে শুধু দেখছিল। এখানে, সে বলল, এই কন্ডিশনটা ভুল। এটা তো সেফটি ইন্টারলক। কেউ বলল, এটা ছেড়া যায় না। এটাই সব আটকে রেখেছে। এটা ভাবছে বিপদ বাইরে থেকে আসছে, অথচ বিপদ ভেতরে তৈরি হচ্ছে। T-30 মিনিট। বিক্রম প্রতাপ জিজ্ঞেস করলেন, কি বদলাতে হবে? কিছু বদলাতে হবে না, আরিয়ান বলল। শুধু সময়কে বিভ্রান্ত করতে হবে। সে বোঝালো, যদি আমরা ব্যাকআপ সিস্টেমকে 0.03 সেকেন্ড লেট করে দিই, তবে সে ভাববে প্রাইম সিস্টেম এখনও কন্ট্রোলে আছে। এক সিনিয়র বিজ্ঞানী ফিসফিস করে বললেন, এটা তো সিস্টেমকে মিথ্যে বলা হলো। আরিয়ান মাথা নাড়ালো। স্যার, প্রতিটি মেশিনের মাঝে মাঝে মিথ্যে লাগে, নয়তো সে ভয়ে কাজ করা ছেড়ে দেয়। ঘরে কেউ কথা বলল না। T-24 মিনিট। কোডে পরিবর্তন শুরু হলো। প্রতিটি লাইনের সাথে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। যদি এটা ফেল হয়, এক ইঞ্জিনিয়ার বললেন, তবে রকেট প্যাডেই জ্বলে যেতে পারে। আরিয়ান পেছন না ফিরেই বলল, জ্বলবে না, কারণ আগুন তখন জ্বলে যখন সে রাস্তা পায় না। T-18 মিনিট। সিস্টেম রিবুট হলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। স্ক্রিনে লেখা এলো, সেফটি মোড স্ট্যান্ড বাই। ঘরে কেউ মুষ্টিবদ্ধ হাত শক্ত করল। তারপর পরের লাইন, কন্ট্রোল রিস্টোর্ড। এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো সবার। কারো চোখ ভিজে এলো, কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি। হঠাৎ আবহাওয়া দপ্তরের স্ক্রিন লাল হয়ে গেল। স্যার, আবহাওয়া অফিসার বললেন, ওপরে হাওয়ার গতিবেগ সীমার বাইরে চলে যাচ্ছে, উইন্ড শিয়ার বেড়ে যাচ্ছে। বিক্রম প্রতাপ চোখ বন্ধ করে নিলেন। আজ কি সবকিছু একসাথে ভেঙে পড়বে? আরিয়ান প্রথমবার ক্লান্ত মুখ দেখালো, কিন্তু তার চোখ এখনও স্ক্রিনের দিকেই ছিল। স্যার, সে বলল, যদি রকেট এখন না ওড়ে, তবে এই সমস্যা আবার ফিরে আসবে। কিন্তু হাওয়াকে তো আটকানো যায় না। আরিয়ান বলল, ওকে ব্যবহার করতে হবে। ঘরে আবার সেই প্রশ্ন জেগে উঠল। এক 15 বছরের ছেলের বুদ্ধি কি 5000 কোটির রকেটের চেয়ে বড় হতে পারে? T-1 মিনিট। বিক্রম প্রতাপ মাইক তুললেন। তার গলায় এখন আর ভয় ছিল না। অল স্টেশনস, আমরা লঞ্চের দিকে এগোচ্ছি। আরিয়ান প্রথমবার গভীর নিঃশ্বাস নিল, কিন্তু বাইরের আকাশে অন্য কিছু লেখা ছিল। লঞ্চ প্যাডের বাইরে হাওয়া এখন শুধু দ্রুত নয়, আক্রমণাত্মক হয়ে উঠেছিল। উঁচু উঁচু মেঘেরা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। সমুদ্রের ওপর সাদা ফেনা দেখা যাচ্ছিল। ওয়েদার র্যাডারে লাল আর কমলা রং ছড়িয়ে গিয়েছিল। T-9 মিনিট। উইন্ড শিয়ার 65 কিলোমিটার প্রতি ঘন্টা পার করে গেছে। আবহাওয়া অফিসারের গলা কাঁপছিল। এটা আমাদের ডিজাইন লিমিটের বাইরে। কন্ট্রোল রুমে কেউ কেউ মাথা নিচু করে নিলেন। এটাই সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ মিশন শেষ হয়ে যায়। বিক্রম প্রতাপ আরিয়ানের দিকে তাকালেন। এখনও কিছু বলবে? আরিয়ান জানলের দিকে এগোলো। দূরে লঞ্চ প্যাডে দাঁড়িয়ে থাকা রকেট হাওয়ায় হালকা দুলছিল, যেন নিঃশ্বাস নিচ্ছে। স্যার, আরিয়ান বলল, আপনি কি কখনো ব্রিজের ওপর দাঁড়িয়ে নদী দেখেছেন? কোনো উত্তর এলো না। যদি জল সরাসরি ধাক্কা দেয়, তবে ব্রিজ ভেঙে যেতে পারে, কিন্তু যদি তাকে বয়ে যাওয়ার রাস্তা দেওয়া হয়, তবে সেই জলই ব্রিজকে ধরে রাখে। সে স্ক্রিনের দিকে ইশারা করল। রকেট এখন হাওয়ার সাথে লড়াই করার চেষ্টা করছে। যদি আমরা শুরুর 20 সেকেন্ডে অ্যাঙ্গেল অফ অ্যাটাক বদলে দিই, তবে হাওয়া তাকে ধাক্কা দেবে না, বরং তাকে তুলে ধরবে। এক সিনিয়র বিজ্ঞানী বললেন, এটা কোনো বইয়ে লেখা নেই। আরিয়ান শান্ত স্বরে বলল, স্যার, আমি বই পড়িনি,
আমি ঘুড়ি উড়িয়েছি। T-6 মিনিট। বিক্রম প্রতাপ টেকনিক্যাল টিমের দিকে তাকালেন। কতটা বদলাতে হবে? 2 ডিগ্রি, আরিয়ান বলল। আর প্রথম 15 সেকেন্ডের জন্য থ্রাস্ট ভেক্টরিংকে হাওয়ার সাথে ছেড়ে দিতে হবে। ঘরে এক দীর্ঘ নিস্তব্ধতা। যদি এটা ভুল হয়, কেউ বলল, তবে রকেট ঘুরে যেতে পারে। আরিয়ান মাথা নাড়াল। আর যদি ঠিক হয়, তবে হাওয়া আমাদের হয়ে কাজ করবে। T-4 মিনিট। বিক্রম প্রতাপ চোখ বন্ধ করলেন, তারপর মাইক তুললেন। অ্যাঙ্গেল অফ অ্যাটাক 2 ডিগ্রি বদলানো হবে। লঞ্চ প্রোফাইল আপডেট করো। কমান্ড পাস হলো। স্ক্রিনে নতুন গ্রাফ ফুটে উঠল। T-2 মিনিট। আরিয়ান এখন একদম চুপ। তার আঙ্গুলগুলো পকেটে কোনো অদৃশ্য ঘুড়ির সুতো ধরেছিল। T-10, 9, 8। লঞ্চপ্যাড থেকে ধোঁয়া উঠতে শুরু করল। 5, 4। হাওয়া এক তীব্র ঝাপটায় ধাক্কা দিল। রকেট হালকা হেলে গেল। 3, 2, 1। পৃথিবী কেঁপে উঠল। আগুন ছুটল। রকেট ওপরে উঠল। প্রথম 5 সেকেন্ডে মনে হলো সে হাওয়ার সাথে লড়াই করছে। তারপর হঠাৎ যেন কেউ সঠিক দিশা ধরিয়ে দিল। রকেট সোজা হতে শুরু করল। হাওয়া তার ডানার নিচ দিয়ে বয়ে যেতে লাগল। এটা স্টেবল হচ্ছে, কেউ চিৎকার করে উঠল। ম্যাক্স কিউ পাসিং। স্ক্রিন সবুজ হতে শুরু করল। আরিয়ান চোখ বন্ধ করে নিল। স্টেজ 1 সেপারেশন সাকসেসফুল। তালি বাজল না, কেউ চিৎকার করল না। সবাই শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, কারণ এটা সেই মুহূর্ত যেখানে অসম্ভব সম্ভব হচ্ছিল। বিক্রম প্রতাপ আরিয়ানের দিকে তাকালেন, তার গলা ধরে এলো। তুমি হাওয়াকে নিজের বন্ধু বানিয়ে নিলে? আরিয়ান ধীরে ধীরে বলল, না স্যার, আমি শুধু ওকে বোঝার চেষ্টা করেছি। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি, কারণ সবথেকে কঠিন সিদ্ধান্ত নেওয়া এখনও বাকি ছিল। রকেট এখন আকাশের অনেক উচ্চতায়। প্রথম স্টেজ আলাদা হয়ে গিয়েছে। দ্বিতীয় স্টেজের ইঞ্জিন স্থিরভাবে জ্বলছে। কন্ট্রোল রুমের স্ক্রিনে সবুজ সংকেত অনবরত বাড়ছে। কিন্তু ঘরের ভেতরের পরিবেশ এখনও থমথমে। এটা খুশির চেয়েও বড় এক সত্যির ওজন। T+7 মিনিট। এক সিনিয়র বিজ্ঞানী তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, তার গলায় এখন আর রাগ নেই, বরং অন্য কিছু আছে, হয়তো লজ্জা। স্যার, তিনি বিক্রম প্রতাপকে বললেন, যদি এই ছেলেটি না থাকত, তাহলে আমরা এখন ধ্বংসাবশেষ গুনতাম। কেউ কোনো জবাব দিল না। আরিয়ানকে এক কোণায় তার করিয়ে রাখা হয়েছিল। কেউ তাকে বাইরে বের করে দিচ্ছে না, আবার কেউ তাকে ডাকছেও না। সে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, যেন নিশ্চিত করতে চায় যে রকেট সত্যিই সুরক্ষিত। অন অরবিট ইনজেকশন প্রিপারেশন। ফ্লাইট কন্ট্রোল থেকে আওয়াজ এলো। এখানেই ছিল সবথেকে নাজুক অংশ। যদি এখানে গণনায় ভুল হয়, তবে রকেট হয় চিরকালের জন্য হারিয়ে যেত, নয়তো পৃথিবীর কক্ষপথে পুড়ে যেত। এক তরুণ ইঞ্জিনিয়ার ধীরে ধীরে বললেন, স্যার, ফুয়েল কনজাম্পশন অনুমানের চেয়ে একটু বেশি হচ্ছে। বিক্রম প্রতাপ সতর্ক হয়ে গেলেন, কতটা? 0.6%, জবাব এলো। ঘর আবার সতর্ক হয়ে উঠল। ছোট ভুল, বড় ফল। আরিয়ান কারো সাহায্য ছাড়াই বলে উঠল, স্যার, এটা ভুল নয়। সবার নজর আবার তার দিকে ঘুরল। তুমি আবার? একজনের গলায় বিরক্তি ছিল। আরিয়ান শান্ত রইল। যখন হাওয়া রকেটকে তুলে ধরল, তখন ইঞ্জিন কম নয়, বেশি কাজ করেছে। এখন সিস্টেম সেই অনুযায়ী ভারসাম্য খুঁজছে। বিক্রম প্রতাপ তখনই জিজ্ঞেস করলেন, তবে সমাধান? কিছু বদলাবেন না, আরিয়ান বলল। যদি আপনি এখন ঠিক করার চেষ্টা করেন, তবে ভারসাম্য নষ্ট হবে। এটা শুনে অনেকেই অস্বস্তি বোধ করলেন। ইঞ্জিনিয়ারদের শেখানো হয় কোনো কিছুই এড়িয়ে যেও না, কিন্তু এখানে নিয়ম বদলে গিয়েছিল। T+11 মিনিট। অরবিট ইনজেকশন শুরু হলো। সবার নিঃশ্বাস আটকে গেল। সেকেন্ড কাটতে লাগল। স্ক্রিনে এক গোল রেখা তৈরি হলো। তারপর শব্দ ফুটে উঠল, পেলোড সাকসেসফুলি ইনসার্টেড ইনটু অরবিট। কিছুক্ষণ কেউ কথা বলল না। তারপর একটা চেয়ার সরল, তারপর দ্বিতীয়টা। ধীরে ধীরে পুরো কন্ট্রোল রুম দাঁড়িয়ে পড়ল। এবার তালি অনেক জোরে বাজল, কিন্তু এটা শুধু উদযাপনের শব্দ ছিল না, এটা ছিল স্বস্তির শব্দ। বিক্রম প্রতাপ আরিয়ানের দিকে এলেন। তিনি কিছু বললেন না, শুধু হাত দুটো জোর করলেন। ঘরে বসে থাকা বিজ্ঞানীরা যারা সারা জীবন প্রশ্নের উত্তর দিয়েছেন, আজ এক বাচ্চার সামনে নিশ্চুপ ছিলেন। তুমি জানো, বিক্রম প্রতাপ বললেন, তুমি শুধু রকেট বাঁচাওনি, তুমি আমাদের সীমাবদ্ধতা দেখিয়ে দিয়েছ। আরিয়ান মাথা নিচু করল। স্যার, আমি শুধু চাইনি যে এত বড় একটা স্বপ্ন ভেঙে যাক। বাইরে মিডিয়া ভিড় করেছে, নাম জানতে চাওয়া হচ্ছে, মুখ খোঁজা হচ্ছে, কিন্তু ভেতরে কন্ট্রোল রুমে এক সিদ্ধান্ত নেওয়া এখনও বাকি ছিল। এই সিদ্ধান্ত রকেটের ছিল না, এটা ছিল আরিয়ানের ভবিষ্যতের। কন্ট্রোল রুমের বাইরে শোরগোল বেড়েই চলছিল। ক্যামেরা, মাইক, নিরাপত্তারক্ষী সব একসাথে। সবাই জানতে চাইছিল সেই মিশন বাঁচানোর কারিগরকে। কিন্তু কন্ট্রোল রুমের ভেতরে পরিবেশ একদম আলাদা ছিল। এখানে কোনো স্লোগান ছিল না, কোনো তালি ছিল না,
এখানে শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এখন আগে কি হবে? বিক্রম প্রতাপ দরজা বন্ধ করার ইশারা করলেন। মিডিয়াকে এখন অপেক্ষা করতে দাও, তিনি বললেন। আগে আমাদের এটা ঠিক করতে হবে যে আমরা সঠিক কি করতে চলেছি। আরিয়ান চেয়ারের এক কোণায় বসেছিল। সে প্রথমবার চারপাশটা ভালো করে দেখল। এরা তারাই যারা কিছুক্ষণ আগে তাকে সন্দেহের চোখে দেখছিল, এখন তারাই চুপ। এক সিনিয়র বিজ্ঞানী কাশতে কাশতে বললেন, কাগজপত্রে ওর কোনো অস্তিত্ব নেই, না স্কুল রেকর্ড, না পরিচয়পত্র, না কোনো ঠিকানা। ঘরে গুঞ্জন শুরু হলো। তবে কি? বিক্রম প্রতাপ কড়া গলায় বললেন, যোগ্যতার জন্য কি ফাইল নম্বর জরুরি? আরেকজন আধিকারিক বললেন, স্যার, নিয়ম আছে, আমরা কাউকে এভাবে ভেতরে রাখতে পারি না। আরিয়ান মাথা তুলল। স্যার, সে ধীর গলায় বলল, আমাকে এখানে রাখার দরকার নেই। আমি শুধু এটুকুই চাই যে আর কোনো বাচ্চা যেন মেশিনের ভুলে না মরে। ঘরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। তোমার মা বাবা? বিক্রম প্রতাপ জিজ্ঞেস করলেন। মা নেই, আরিয়ান বলল। আর বাবার খবর জানি না, হয়তো কোথাও কোনো কারখানায় এখনও কাজ করছেন, অথবা হয়তো নেই। এই প্রথমবার তার গলা একটু ধরা এলো। বিক্রম প্রতাপ গভীর নিঃশ্বাস নিলেন। যদি আমরা তোমাকে পড়ার সুযোগ দিই? তিনি জিজ্ঞেস করলেন। সঠিক স্কুল, সঠিক ট্রেনিং, সঠিক রাস্তা? আরিয়ান কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, স্যার, আমার বই দেখে ভয় লাগে না। আমার শুধু এই ভয় হয় যে কোথাও আমি আবার সেই পাঁচিলের ওপারে না দাঁড়িয়ে যাই। এই কথাটি কোনো রিপোর্টে লেখা সম্ভব ছিল না, কিন্তু এই ঘরের প্রতিটি মানুষ সেটা অনুভব করতে পেরেছিল। কিছুক্ষণ পর সিদ্ধান্ত হলো, কাগজ নয়, আগে মানুষ। আরিয়ানকে এক অস্থায়ী পরিচয় দেওয়া হলো, তার থাকার জায়গা ঠিক হলো, আর সবথেকে বড় কথা, তাকে এক প্রতিশ্রুতি দেওয়া হলো যে এই দরজা আর তার জন্য বন্ধ হবে না। বাইরে বিক্রম প্রতাপ মিডিয়ার সামনে এলেন। তিনি নাম নিলেন, মুখ দেখালেন, কিন্তু পুরো কাহিনী বললেন না, কারণ আসল কাহিনী ক্যামেরার জন্য ছিল না। সেই কাহিনী ছিল এক ছেলের জন্য, যে ভাঙাড়ির মধ্যে স্বপ্ন খুঁজত। যদি আপনাদের এই কাহিনী পছন্দ হয়ে থাকে, তবে লাইক অবশ্যই করবেন। এটিকে নিজের বন্ধুদের আর পরিবারের সাথে শেয়ার করুন, যাতে এই কাহিনী সেই প্রতিটি মানুষের কাছে পৌঁছায় যারা স্বপ্ন দেখে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমনই হৃদয়স্পর্শী সত্য মনে হওয়া কাহিনী আমরা ভবিষ্যতেও নিয়ে আসব। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই লিখুন আপনারা এই কাহিনী কোন গ্রাম বা শহর থেকে দেখছেন। আমাদের জেনে খুব ভালো লাগবে যে আমাদের আওয়াজ দেশের কোন কোন কোণা পর্যন্ত পৌঁছাচ্ছে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কাহিনীর সাথে।